মানুষ যখন পাল্টা প্রতিবাদের রাস্তায় নামবে তখন কিন্তু তৃণমূলের আর কিছু করার থাকে। তৃণমূল তো এখন সুদীপ্ত সেন জেলে যাওয়ার পর আর ছবি বিক্রি করে দল চালাতে পারছে না, ফলে এখন চাকরি বিক্রি করে দল চালাতে হচ্ছে। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ, আন্তর্জাতিক আদালতের নির্দেশ সব হচ্ছে যে ভুলে গিয়ে চোরেদেরকেই আবার হচ্ছে যে অযোগ্যদের আবার হচ্ছে যে জায়গায় বসানোর জন্যে, টাকা নিয়ে এই জায়গায় বসানোর জন্যে তৃণমূল পাগলের মতো এই কাজ করার চেষ্টা করছে। এইসব চাকরি চুরি, অভয়ার তদন্ত ইত্যাদি থেকে নজর ঘোরানোর জন্যে মাঝে মধ্যে এইসব ফালতু জিনিস নিয়ে আমাদের চর্চা করতে হয়। কল্যাণ ব্যানার্জিও জানেন উনি কী বলেছেন, রাজ্যপালও জানেন উনি কী বলেছেন, কেন করছেন। এগুলো স্রেফ নজর ঘোরানোর খেলা, মিডিয়ার অ্যাট্রাকশানটা টেনে নিয়ে আসল যে চাকরির লড়াই, 100 দিনের কাজের লড়াই, আবাস যোজনার যাদের পাওয়ার কথা তাদের ঘর পাওয়ার লড়াই, এই যে লড়াইগুলো যেটা গোটা রাজ্য জুড়ে হচ্ছে তার থেকে নজর ঘোরানোর জন্যে ওইসব 500 কোটি 1000 কোটি দিয়ে যাদের অ্যাপয়েন্ট করা হয় সেই ভোট কুশলীদের তৈরি করা চিত্রনাট্যে এইসব করা হচ্ছে। এগুলো বোগাস। একদিকে এই অপদার্থ কেন্দ্রীয় সরকার, যারা কোনো লোকের আসা যাওয়া কিছুই ঠেকাতে পারে না, আরেকদিকে এই দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার, যারা শুধুমাত্র টাকার বিনিময়ে কারোর আধার কার্ড, রেশন কার্ড ইত্যাদি করে দেয়, তাকে প্রকল্পের সুবিধা পাইয়ে দেয় এবং যোগ্য মানুষ সেই প্রকল্পের সুবিধা পান না। ফলে এই দুই সরকারকে বাতিল করতে হবে, এইটাই সামনের ভোটে আমাদের কথা। বলছি শান্তিপূর্ণভাবে যে প্রতিবাদ জানানোর অধিকার তা তো সাংবিধানিকভাবে সবারই রয়েছে। তা সত্ত্বেও কিছু শিক্ষক যখন প্রতিবাদ জানাচ্ছিলেন তাদেরকে পুলিশ জোরপূর্বক সেখান থেকে তুলে নিয়ে গেল। এই গোটা বিষয়টা কেমনভাবে দেখছেন আপনি? এটা তো আজকে নতুন না, গত 11 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই যে কোনো ধরনের বিক্ষোভ, অবরোধ, নিজের দাবি দেওয়ার লড়াই করতে গিয়ে পুলিশি আক্রমণের মুখেই সাধারণ প্রতিবাদীদের পড়তে হয়েছে। পঞ্চায়েত নির্বাচনেও বামপন্থী কর্মীদেরকে খুন হতে হয়েছে, সবার জন্য চাকরি চাইতে এসে মইদুলকে খুন হতে হয়েছে কলকাতার রাস্তায়, সুদীপ্তকে খুন হতে হয়েছে কলেজে গণতন্ত্র ফেরানোর দাবিতে, মইদুল হোক আনিসকে খুন হতে হয়েছে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধাচরণ করতে গিয়ে। ফলে এটা কোনো নতুন কথা নয়। নতুন কথা হচ্ছে যে 13 বছর ধরে এত খারাপ কথা শোনার পরেও তৃণমূলের কোনো রদবদল হচ্ছে না। তারা যখনই বিপদে পড়ছেন তখনই পুলিশ প্রশাসনকে সামনে দিয়ে যারা যোগ্য, যারা প্রতিবাদী, তাদের ওপর আক্রমণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখনও পর্যন্ত। কিন্তু মানুষ তো শেষ কথা বলবে। তাহলে যখন এই লড়াইয়ের পাল্টা লড়াই যেটা মানুষ এখনও করছেন, অভয়ার ঘটনাতেও করেছেন, সব ক্ষেত্রেই করেছেন, মানুষ যখন পাল্টা প্রতিবাদের রাস্তায় নামবে তখন কিন্তু তৃণমূলের আর কিছু করার থাকবে না। সুপ্রিম কোর্টের তো কড়া নির্দেশ ছিল যে দাগি যারা টেন্টেড প্রার্থী তাদেরকে পরীক্ষায় না বসতে দেয়। তা সত্ত্বেও তো আমরা জানতে পেরেছি যে টেন্টেড প্রার্থীরা পরীক্ষায় বসেছে। কোর্টের নির্দেশ ছাড়া কি এসএসসি কোনো কাজ করতে পারে না? এসএসসি যদি তার কাজ ঠিকমতো করতো, সে যদি মিরর ইমেজটা ঠিকমতো রাখতো, পরীক্ষাটা ঠিকমতো দিত, তাহলে তো কারুর কোর্টে যাওয়ার প্রয়োজন পড়তো না। কোর্টের নির্দেশের পরেও হচ্ছে এসএসসিকে এই জিনিস করতে হচ্ছে, কারণ তৃণমূল তো এখন সুদীপ্ত সেন জেলে যাওয়ার পর আর ছবি বিক্রি করে দল চালাতে পারছে না, ফলে এখন চাকরি বিক্রি করে দল চালাতে হচ্ছে। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ, আন্তর্জাতিক আদালতের নির্দেশ সব হচ্ছে যে ভুলে গিয়ে চোরেদেরকেই আবার হচ্ছে যে অযোগ্যদের আবার হচ্ছে যে জায়গায় বসানোর জন্যে, টাকা নিয়ে এই জায়গায় বসানোর জন্যে তৃণমূল পাগলের মতো এই কাজ করার চেষ্টা করছে। এই যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, উনি বলছেন যে কোনো দাগিদের নাম নাকি তালিকায় নেই। উনি কি কাঠের পুতুল? উনি কি কিছুই জানেন না কি চলছে রাজ্যে? ওনার এবং মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই এই গোটা ঘটনা ঘটেছে। শিক্ষামন্ত্রী জানেন না এসএসসি দপ্তরে এই কাজ হয়ে যাচ্ছে, এটা কেউ বিশ্বাস করবে না। এই শিক্ষামন্ত্রী আগে টিভিতে বক্তৃতায় বলেছিলেন যে আমি আমার লোকেদের চাকরি দেবই, হ্যাঁ, মানে সে যোগ্য অযোগ্য সে যাই হোক না কেন, আমি আমার লোকেদের চাকরি দেবই, যারা সারাদিন ধরে তৃণমূল করছে তাদের আমি চাকরি দেবই। এবার তাদেরকে কেন তিনি টাকার বিনিময়ে চাকরি দিচ্ছেন সে তৃণমূলের নেতারা বুঝবেন, কিন্তু সাধারণ যোগ্য ছেলেমেয়েরা তারা তো এইসব জানতে যাবে না, কে তৃণমূল করে, কে বিজেপি করে, কি না করে। যোগ্য ছেলেমেয়েরা চাকরি না পেলে আজকে যেমন এসএসসির সামনে বিক্ষোভ হচ্ছে, কাল যখন নবান্নর সামনেও বিক্ষোভ হবে, তখন এই নেতা মন্ত্রীরা যারা দুর্নীতিগ্রস্ত তারা কিন্তু পালানোর পথ পাবে না। এই যে সবাই মিলে বিক্ষোভ করছে, কিছুদিন আগে দেখলাম আমরা বিকাশ ভবনে তারা আন্দোলন করেছে, তারপরে দেখলাম আমরা নবান্নে যাওয়ার কথাও বলছে। এই এত বিক্ষোভ করে আখেরে কি লাভটা হচ্ছে? বিক্ষোভ না করে তো কোনো লাভই হবে না। বিক্ষোভ না করলে তো অযোগ্যরাই চাকরি পেয়ে যাবে, আমার আপনার ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা ভুলভাল জিনিস শিখবে। বিক্ষোভ না করলে চুরিটাই পশ্চিমবাংলায় স্ট্যান্ড করে যাবে যে চুরি করেই হচ্ছে যে এখানে কাজ পাওয়া যায়। সে কারণে বিক্ষোভ করে যেতে হবে। অভয়ার আন্দোলনের বিচার এখনও হয়নি, অন্যান্য আরও 5টা ঘটনার বিচার এখনও হয়নি, কিন্তু বিক্ষোভটা জারি আছে বলে সরকার ভয়ে আছে। কিন্তু শিক্ষামন্ত্রী তো আরও বলছেন যে তোমরা মামলা করো, এই বিষয় নিয়ে আমরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তিনি কি চাচ্ছেন সবসময় মামলাটাই চলে যাক? এটা তৃণমূলের বহু পুরনো নীতি।
এই সব ব্যাপারে ওরা ইচ্ছাকৃতভাবে কিছু ভুল জিনিস বাজারে ছেড়ে দেয়, তার ফলে মামলা হয়, এবং মামলা হলে এই নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি যে আরও ডিলে হয়, এইটাই তৃণমূল চায়, ইচ্ছাকৃতভাবে এমন কিছু ভুল রেখে দেওয়া, যার ফলে যত মামলা হবে তত জিনিসটা আরও ডিলে হবে, তত জট পাকিয়ে যাবে, তত অভিজ্ঞরা চাকরি পাবে না, ফ্রেশাররা চাকরি পাবে, চাকরি প্রার্থীদের নিজেদের মধ্যে মারপিট বাঁধিয়ে দেওয়া যাবে। এইটাই তৃণমূলের কূটনীতি। এই যে নিয়োগ প্রক্রিয়া যদি থেমে যায় বা নিয়োগ হতে যদি দেরি হয়, সেক্ষেত্রে তৃণমূলের লাভটা কী? নিয়োগ হলে তৃণমূল চাকরি দেবে কি করে? আর যদি যোগ্যদের নিয়োগ হয়, তাহলে যে অযোগ্যদের থেকে তৃণমূলের নেতারা টাকা নিয়েছেন, তারা তো বাড়িতে করানো হবে সুদসহ টাকা ফেরত দেওয়ার জন্যে। তাহলে তৃণমূলের নেতারা সেই টাকা হজম করে ফেলেছেন, উড়িয়ে দিয়েছেন তো মজ মস্তি করে, এখন তো সেই টাকা ফেরত দিতে পারবেন না। ফলে যোগ্যদের নিয়োগটা আটকে অযোগ্যদের একটা বার্তা দেওয়া যে দেখো আমরা এখনও তোমাদের হয়ে লড়াই করছি। তাহলে নতুন করে পরীক্ষা নিয়ে তো কোনো লাভটাই হলো না। নতুন করে পরীক্ষা নেওয়া, পুরনো পরীক্ষা নেওয়া, সব ক্ষেত্রে স্বচ্ছতার যে প্রশ্নটা উঠছে, যে স্বচ্ছতার সাথে এই পরীক্ষাগুলো নেওয়া হয়নি, এইটাই এসএসসিকে বারংবার প্রশ্ন করতে হবে যে কেন সেটা নেওয়া হলো না। আজকে কোর্ট বলে দিল যে কোনো দাগিদেরকে আবার পরীক্ষায় বসতে দেওয়া যাবে না, সেটা এসএসসি মানলো না। আবার মামলা হলো যে এই যারা দাগি তাদেরকে হচ্ছে পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে, ফলে আবার এসএসসি মানুষের সামনে, কোর্টের সামনে অপমানিত হলো। আর এসএসসি মানে তো শুধু এসএসসি না, এসএসসি, তার শিক্ষামন্ত্রী, তার মুখ্যমন্ত্রী, এরা সবাই অপমানিত হলেন। এই অপমানটা তৃণমূলকে ততদিন হতে হবে যতদিন না ওরা যোগ্যদের চাকরির ব্যবস্থা করবে। বলছি, এর আগে তো পার্থ চট্টোপাধ্যায় উনি জামিন পেলেন, এবার দুদিন আগে জামিন পেলেন হচ্ছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এই যে ধীরে ধীরে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, তারা তো আস্তে আস্তে জামিন পেয়ে যাচ্ছে। বিজেপি সহায় আছে বলেই তো তৃণমূলের নেতারা এরকম জামিন পেয়ে যাচ্ছেন। এই যে ইডি সিবিআই গত কয়েক বছর ধরে এই পশ্চিমবাংলায় যে অশ্বডিম্ব প্রসব করেছে তদন্তের নামে, যা তদন্ত হওয়ার কথা ছিল তার একটা কিচ্ছু না করে ওরা যে ঘুমিয়ে পড়েছে এবং তার জন্য কোনো দুর্নীতিগ্রস্তের কোনো কাজ হয়নি, তাহলে বিজেপির প্রশ্রয় আছে বলে তৃণমূলের দুর্নীতিগ্রস্তরা সব বাড়ি চলে যাচ্ছে। আমরা অতীতেও বলেছিলাম তৃণমূল বিজেপির সেটিংয়ের কথা, আজকে সাধারণ মানুষ তার জীবনের অভিজ্ঞতায় উপলব্ধি করছেন এই সেটিংটা। বলছি, যারা শিক্ষিত তারা বঞ্চিত হচ্ছেন, এবং যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল তারা তো ধীরে ধীরে ছাড় পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা তুমি আগের বার করলে প্রশ্নটা। হ্যাঁ, কোথাও গিয়ে কি এইটা একটা বড় ইম্প্যাক্ট ফেলবেন না যে যুব সমাজের মধ্যে? যুব সমাজের মধ্যে ইম্প্যাক্ট পড়ছে বলেই তারা রাস্তায় আছে, এত হাজার হাজার ছেলেমেয়ে রাস্তায় আন্দোলন করছে তো সেই কারণেই। হ্যাঁ, বলছি, এই যে কল্যাণ ব্যানার্জি উনি রাজ্যপালের বিরুদ্ধে কদিন আগে অভিযোগ এনেছিলেন যে রাজ্যপালের রাজভবনে নাকি অনেক বোমা, বারুদ, গুলি এগুলো সব লোকানো রয়েছে। তিনি একজন সাংসদ হয়ে রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে এরকম অভিযোগ কি করতে পারেন? এইসব ফালতু জিনিস আসলে, এইসব চাকরি চুরি, অভয়ার তদন্ত ইত্যাদি থেকে নজর ঘোরানোর জন্যে মাঝে মধ্যে এইসব ফালতু জিনিস নিয়ে আমাদের চর্চা করতে হয়। কল্যাণ ব্যানার্জিও জানেন উনি কী বলেছেন, রাজ্যপালও জানেন উনি কী বলেছেন, কেন করছেন। এগুলো স্রেফ নজর ঘোরানোর খেলা, মিডিয়ার অ্যাট্রাকশানটা টেনে নিয়ে আসল যে চাকরির লড়াই, 100 দিনের কাজের লড়াই, আবাস যোজনার যাদের পাওয়ার কথা তাদের ঘর পাওয়ার লড়াই, এই যে লড়াইগুলো যেটা গোটা রাজ্য জুড়ে হচ্ছে, তার থেকে নজর ঘোরানোর জন্যে ওইসব 500 কোটি 1000 কোটি দিয়ে যাদের অ্যাপয়েন্ট করা হয়, সেই ভোট কুশলীদের তৈরি করা চিত্রনাট্যে এইসব করা হচ্ছে, এগুলো বোগাস। কিন্তু এই ঘটনা উনি যখন যে দাবিটা করেছিলেন সেটা যখন মিথ্যে প্রমাণিত হলো, তারপরে গিয়ে উনি আরও একটা মন্তব্য করেছেন রাজ্যপালের বিরুদ্ধে। তিনি বলছেন যে অমিত শাহের পা ধরে নাকি রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যপাল হয়েছে। তো অমিত শাহের পা যখন ধরছিলেন তখন নিশ্চয়ই কল্যাণবাবু ওখানে উপস্থিত ছিলেন। এই কারণেই আমরা বলেছি যে ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল, কারণ বিজেপির সব গোপন খবর ওরা রাখে। আর কল্যাণবাবু এই করে একটু মিডিয়ায় ভেসে থাকতে চাইছেন, কারণ এই যে নিয়োগ দুর্নীতিতে দাগিদের বাঁচাতে গিয়ে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যেভাবে উনি অপমানিত হয়েছেন আমরা তো মিডিয়ায় দেখেছি, সেই অপমানিত হওয়ার ছবি যাতে মন থেকে মুছে যায়, প্রতিবাদী ভাবমূর্তি যাতে থাকে, সেই জন্যই এখন উনি এইসব নাটক করার চেষ্টা করছেন। এই এসআইআর আবহে রাজ্যবাসীর মধ্যে যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সেই আতঙ্ককে কাজে লাগিয়ে অনেকে অনেক রকম অনেক কিছু করতে যাচ্ছে, কিন্তু মানুষকে সঠিক পথে কেউ বোঝাচ্ছে না। এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা মানুষের কাছে কি বলতে চান? মানুষকে তো আমরা সঠিক পথে বুঝিয়েছি, পাড়ায় পাড়ায় এসআইআরের সহায়তার ক্যাম্প হয়েছে। আমরা বলেছি স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার লিস্ট চাই, যেমন কোনো যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, তেমনি কোনো অযোগ্য ভোটার মারা গিয়েছেন, তার নাম ওখানে বছরের পর বছর ধরে রয়ে গিয়েছে, সেই সমস্ত নাম বাদ যেতে হবে। তৃণমূল বা বিজেপি তারা কেউ এই কাজ করতে আগ্রহী নয়।
তৃণমূল বলছে যে কোনো ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, মানে মৃত ভোটারও থেকে যাবে। আর বিজেপি বলছে রোহিঙ্গা, অনুপ্রবেশকারী ইত্যাদি ইত্যাদি এইসব। তাহলে বিহারে যে এত নাম বাদ গেল, এনআরসির সময় আসামে যে এত নাম বাদ গেল, কতজন রোহিঙ্গা, কতজন অনুপ্রবেশকারীর নাম বাদ গেল, তার তালিকা আজ অবধি আমাদের কেউ দেখায়নি। ফলে এই ধরনের মানুষকে ভয়ে রাখার চেষ্টা আসলে মূল ঘটনা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য। আবার ভোট আসছে, ভোট এলে চাকরি, মাইনে, রাস্তাঘাট, উন্নয়ন, স্কুল কলেজ এইসব নিয়ে কথা হবে। এইসব নিয়ে যাতে কথাটা না হয় তার জন্যে হচ্ছে এই ভয় ধরানোর চেষ্টা। আমরা বামপন্থীরা মানুষকে বলেছি কোনো ভয়ের ব্যাপার নেই, কোনো যোগ্য মানুষ তার ভোটারের নাম বাদ যাবে না, তার জন্যে বামপন্থীরা শেষ মুহূর্ত অবধি লড়বে। আমরা এমনটাও দেখেছি যে একজন বাংলাদেশি মহিলা যিনি এখানকার নাগরিক না, তাও তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। ওপার থেকে এপারে চলে আসার কথা আমরা এই কদিনে মিডিয়ায় অনেক শুনেছি। তাহলে বিএসএফের ব্যর্থতা যে সীমান্ত পেরিয়ে লোক চলে এলো। তারপরে এটা তৃণমূলের মানে দুর্নীতি যে তৃণমূল তাকে বিভিন্ন রকম জালি কার্ড করে দিল, তাকে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দিয়ে দিল। আবার গত দুদিন ধরে মিডিয়ায় দেখছি তারা নাকি আবার ওপারে চলে যাচ্ছেন। তাহলে আবার বিএসএফের ব্যর্থতা যে সে আসাটাও ঠেকাতে পারেনি, সে যাওয়াটাও ঠেকাতে পারেনি। তাহলে একদিকে এই অপদার্থ কেন্দ্রীয় সরকার, যারা কোনো লোকের আসা যাওয়া কিছুই ঠেকাতে পারে না, আরেকদিকে এই দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার, যারা শুধুমাত্র টাকার বিনিময়ে কারোর আধার কার্ড, রেশন কার্ড ইত্যাদি করে দেয়, তাকে প্রকল্পের সুবিধা পাইয়ে দেয় এবং যোগ্য মানুষ সেই প্রকল্পের সুবিধা পান না। ফলে এই দুই সরকারকে বাতিল করতে হবে, এইটাই সামনের ভোটে আমাদের কথা। তৃণমূল যেখানে অনুপ্রবেশ যে তত্ত্বটা, এই তত্ত্বটাকে মেনে নিতে চায়নি, সেখানে আপনি যেমনটা বললেন আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গা, বিভিন্ন গ্রাম বলুন বা বিভিন্ন বস্তি, সেগুলো ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে। ভুল কথা, ভুল 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 একদম। এটা আমার নামে বলবেন না যে আপনি যেরকম বললেন দেখতে পেলাম, মিডিয়া বলছে। তাহলে মিডিয়া যে বলছে তাকে প্রমাণ করতে হবে যে তারা কোন সময় এসছিলেন। তারা আবার যে চলে যাচ্ছেন, এ কি আমার বাড়ি আর আমার প্রতিবেশীর বাড়ি নাকি? মনে হলো পছন্দ গেলাম, আবার মনে হলো চলে এলাম। তাহলে ওখানে সীমান্ত কোথায়, তার বিএসএফ কোথায়, তার চেকপোস্ট কোথায়? লোকজন চলে যাচ্ছেন, ফাঁকা হয়ে যাচ্ছে, কে কোথায় গেছে, কজন গেছে, সেই তথ্য দেখানো যাচ্ছে না। মিডিয়ার একাংশ এই যে ডাইনি খুঁজতে বেরিয়ে পড়েছে, এইটা খুব কাজের কথা নয়। মিডিয়ার উচিত না এই যে ভয় ধরানোর যে পলিসি বিজেপি তৃণমূল আমাদের করছে, মিডিয়ার একাংশও যদি তার মধ্যে গা ভাসিয়ে দেয় তাহলে খুব বিপদ। তাহলে মিডিয়াকে বলতে হবে যে বিএসএফ অপদার্থ, সে লোক ঢুকতে দিয়েছিল, এবং আবার বিএসএফ অপদার্থ, সে লোককে বেরিয়েও যেতে দিচ্ছে, আটকাচ্ছে না। তাদের তো ধরে জেলে পড়া উচিত। তাদের তো জানা উচিত যে আপনি কাকে কত টাকা দিয়ে এই দেশে ঢুকতে পেরেছিলেন, কাকে কত টাকা দিয়ে আপনার আধার কার্ড হয়েছিল। এগুলো কেন বিএসএফ খোঁজ করছে না, বিজেপির নেতারা কেন এগুলো ঘোষণা করছেন না, এটাই তো আমরা বুঝতে পারছি না। এই অনুপ্রবেশকারীদের জন্য তো সাধারণ মানুষরা নিজেদের যে পাওনা গণ্ডা তার থেকে বঞ্চিত হয়েছে। কীভাবে এটা প্রমাণ হবে যে কতজন অনুপ্রবেশকারী আছেন? কিভাবে এটা প্রমাণ হবে যে কতজন অনুপ্রবেশকারীর জন্য কতজন সাধারণ মানুষের পাওনা গণ্ডা বঞ্চিত? এই কথাগুলো আমরা এমনি বলে দিতে পারি, হাওয়ায় বলে দেওয়াই যায়, অসুবিধা নেই, কিন্তু তথ্য থাকে না। যখন চাকরি বাকরি নিয়ে কথা হয় তখন বিজেপির একটা অংশ বলতে থাকে, আরে সব ওপার থেকে এসে সব লোক চাকরি খেয়ে নিয়েছে, মাইনরিটিদের সব এই তোষণ করা হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে। আপনি কেন্দ্রীয় সরকারি চাকরির তালিকা লিস্ট বের করে দেখুন তো ইন্টারনেটে, এই যে মাইনরিটি বলে ওরা যাদেরকে বলছে, সংখ্যালঘু সম্প্রদায়ের কজন মানুষ শতাংশের বিচারে কেন্দ্রীয় সরকারি চাকরিতে কাজ করছেন, আপনি সেটা দেখলে তথ্যটা অন্যরকম হয়ে যাবে। কোনো তথ্য ছাড়া শুধুমাত্র কথা ভাসিয়ে দিয়ে লোকের মধ্যে ভয় ধরানো, লোককে বিভ্রান্ত করা, এগুলো বিজেপি তৃণমূলের ট্যাকটিক্স। এর বিরুদ্ধেই আমাদের লড়াই। এই জাতি ধর্ম নিয়ে যে রাজনীতি, এই রাজনীতি আপনারা চান না? জাতি ধর্ম নিয়ে রাজনীতি তো কারা করছে? দুটো রাজনৈতিক দল। সেই দুটো রাজনৈতিক দল যখন ছিল না তখনও আপনি আপনার ধর্ম পালন করতেন, আমি আমার ধর্ম পালন করতাম। আগামীকাল যখন দুটো রাজনৈতিক দল থাকবে না তখনও আপনি আপনার ধর্ম পালন করবেন, আমি আমারটা করব। ফলে ধর্ম বিপদে নেই, আসলে বিপদে পড়েছে মানুষ। সে ধর্ম জাত নির্বিশেষে তার রান্নার গ্যাসের দাম বেড়েছে, চালের দাম বেড়েছে, ছেলেমেয়ের হাতে কাজ নেই, তাকে পরিযায়ী শ্রমিক হতে হচ্ছে কয়েক হাজার কিলোমিটার দূরে। এই অব্যবস্থা থেকে মানুষকে বাঁচাতে গেলে তাহলে হচ্ছে যে এই ধর্ম ওই ধর্ম যে ধর্মই বলুন, মানুষকে বাঁচাতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে এই চোরেদের, চিটিংবাজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। তাহলে কি 26-এ মানুষ বুঝতে পারবে নিজের কোনটাতে ক্ষতি হচ্ছে? মানুষ নিশ্চয়ই বুঝতে পারছেন, নিজের জীবনের অভিজ্ঞতায় মানুষ আরও বুঝতে পারবেন। 26-এর লড়াই এখনও অনেক দূর আছে, তার আগে অনেক এরকম ওলট পালটের হবে। মানুষ তার জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝে নেবেন যে এই চোর চিটিংবাজ দাঙ্গাবাজদের দিয়ে মানুষের ভালো হবে। তার মানে 26-এ হাওয়া বদল হবে আর আপনাদের দিকে ঘুরবে, আপনি এটা 26-এর লড়াই এখনও অনেক দেরি, কিন্তু এই চোর চিটিংবাজদের দিয়ে যে কাজ হচ্ছে না সেটা মানুষ বুঝতে পারছেন। মানুষ নিজের জীবনের অভিজ্ঞতায় বিকল্প খুঁজে নেবেন। ধন্যবাদ।